নমস্কার। গতকাল দুপুর থেকেই চারদিকে হই হই রই রই রব, হই হই খবর যে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখ এতদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ভোটার তালিকা থেকে সম্পূর্ণ বাদ পড়ে গিয়েছিলেন। এইবারে ট্রাইব্যুনালের শুনানির পর তিনি আবার ফেরত এসেছেন। এবার উনি ভোটে দাঁড়াতে পারবেন, কারণ 6 তারিখই হচ্ছে মনোনয়নের শেষ দিন। তো এত হইচইয়ের কারণটা আমি ঠিক বুঝিনি, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা সম্পূর্ণ ঢপের জিনিস, সেটা নতুন করে বলার কিচ্ছু নেই। এইখানে এটা আরেকবার দেখা গেল মাত্র, কিন্তু তবুও এটা নিয়ে একটা অনুষ্ঠান করছি কেন না, একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আমার মাথায় এলো যে উনি ট্রাইব্যুনাল বস্তুটাকে হঠাৎ করে এই বাজারে খুঁজে পেলেন কি করে। তো ট্রাইব্যুনাল ব্যাপারটা আমরা অনেকটা জানি, হয় পরম ব্রহ্মের মতো কিংবা গেছো দাদার মতো। পরম ব্রহ্ম যদি ধরেন, যিনি সর্বত্র আছেন, ইথারের মতো সর্বত্র বিরাজমান, জলের মতো সর্বত্র বিরাজমান, বায়ুর মতো সর্বত্র বিরাজমান, কিন্তু মুঠো করে তাকে ধরতে পারবেন না। আর গেছো দাদার খবরটা তো আপনারা জানেনই, যে গেছো দাদাও কোথায় আছেন সেটা জানতে গেলে জানতে হবে তিনি প্রথমে কোথায় কোথায় নেই, তারপর ত্রৈরাশিক, বীজগণিত, ব্যাকরণ, কৌমুদি ইত্যাদি নানা রকম জ্ঞান ফলিয়ে তারপর তাকে ধরলেও ধরতে পারেন। তো ট্রাইব্যুনাল ব্যাপারটা এরকমই, খাতায় কলমে সেটা আছে, আদালতে নাকি বলে দিয়েছে সেটা আছে, কিন্তু সেটা কোথায়, অনলাইন না অফলাইন, জেলা না কলকাতা, যে বিল্ডিংয়ে আছে বলছে সেই বিল্ডিংয়ে কি অফিস আছে জানার কোনো উপায় নেই, কেউ জানেন না। এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি, এইটি প্রথম। কাজেই আমার খুব বিস্ময় জাগলো যে ইনি ট্রাইব্যুনাল ব্যাপারটাকে খুঁজে পেয়ে প্রথম শুনানিটা কি করে ফেললেন। তো সেটাকে আদৌ এই ধরাধামে আছে না ধরাধামের বাইরে অন্য কোথাও গিয়ে, ত্রিলোকের বাইরে গিয়ে কোথাও গিয়ে ওনাকে খুঁজে বার করতে হয়েছে। তো আমি এটা অনুসন্ধান করলাম, তো খুঁজে পেতে যেটুকু জানা গেল, তো উনি প্রার্থী ছিলেন কংগ্রেসের, কথাটা তো ঠিকই, এবং প্রথমে উনি গিয়েছিলেন হচ্ছে হাইকোর্টে, এবং তারপর হাইকোর্ট বলে যে আমরা বাপু কিছু করতে পারবো না, যাও সুপ্রিম কোর্টে। তারপর উনি চলে যান সুপ্রিম কোর্টে। তো সেখানে গিয়ে তিনি বলেন যে মনোনয়নপত্র পেশের শেষ দিন হচ্ছে 6 তারিখ, তার মধ্যে যদি এই বাদ তালিকা থেকে তার নাম না সরে তাহলে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না, জমা দিতে পারবেন না। তো খুব আশ্চর্যের ব্যাপার, নাকি ততটা আশ্চর্যের নয় যে সুপ্রিম কোর্ট তাকে বলেনি যে এবার দাখিল করতে পারবেন না তো কি, পরের বার তো পারবে না, অধিকার তো আপনার চলে নাও যেতে পারে। তো এইটা বলেনি, বরং তারা বেশ গুরুত্ব দেয়, অগ্রাধিকার দেয় বিষয়টাকে। তারা নির্দেশ সহ এই পুরো ব্যাপারটাকে হাইকোর্টে ফেরত পাঠায়, বলে অবিলম্বে শুনানি করতে হবে, এরকম কিছু একটা নির্দেশ দেয়, হুবহুটুক নেই। ফলে একটা বিশেষ শুনানি হয় প্রচণ্ড অগ্রাধিকার দিয়ে। তাতে সব নামকরা আইনজীবীরা ছিলেন, তাদের মধ্যে একজন হলেন অধুনা বিখ্যাত শামীম। তো সেই শুনানিতে তাকে বাদ তালিকা থেকে মুক্ত করা হয়, কারণ তার যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক ব্যাপারটা সেটা ছিল অতি তুচ্ছ, ঢপের চপ, যা বললাম বাকিদের মতোই। তো ফলে তাকে বাদ তালিকা থেকে মুক্ত করে দেওয়া হয়, এবং এবার তিনি ভোটে লড়তে পারবেন যদি মনোনয়নপত্র দেন, যদি অভাবনীয় কিছু ঘটনা না ঘটে। তো এই ঘটনা থেকে আমি যে আগ্রহটা নিয়ে শুরু করেছিলাম, যে হঠাৎ উনি খুঁজে বার করলেন কি করে কোথায় আছে ট্রাইব্যুনাল, এবং সাধারণ মানুষ সেই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন কি না। তো আমি এই পুরোটা অনুসন্ধান করে বুঝতে পারলাম যে সাধারণ মানুষের জন্য পদ্ধতিটা একদম জলবৎ তরল। তো লিস্টটি থেকে, তালিকা থেকে যদি কারোর নাম বাদ পড়ে যায়, তাহলে সেই তালিকায় তার নাম তোলার সহজ উপায় কি? প্রথমত তো এখানে লজিক্যাল কিছু নেই, নামটা ওঠাই উচিত, কিন্তু বাদ পড়ে গেছে। তো তুলবেন কি করে? পদ্ধতিটা খুব সোজা। এখন তো আর এই কোথাও গিয়ে বললে আপনারা ভুল করে ফেলেছেন, নির্বাচন কমিশন সে মাথা নিচু করে বলবে হ্যাঁ ভুল হয়ে গেছে তুলে দিলাম, এ তো করবে না। তো উপায়টা অত্যন্ত সহজ, কঠিনও কিছু না। প্রথমে ধরুন একটা প্রভাবশালী দল আপনাকে খুঁজে বার করতে হবে, সেটা হলো কংগ্রেস অথবা তৃণমূল, নিদেন পক্ষে সিপিএম। তো এরকম একটা দল আপনাকে খুঁজে বার করতে হবে। তারপর এই আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকায় নাম তুলে ফেলতে হবে কোনো একটা আসন থেকে। তো কি করে করবেন জিজ্ঞাসা করবেন না? তো এই সহজ ব্যাপারটা আপনি যদি করে ফেলতে পারেন, তো তারপরের ধাপ হচ্ছে আপনাকে অত্যন্ত দামি উকিল ধরতে হবে। তারপর প্রথমে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট বলবে এখানে হবে না, তারপর সুপ্রিম কোর্টে যেতে হবে, দু জায়গায় উকিল ধরতে হবে, বা একজন উকিলকেই দু জায়গায় শুনানি করাতে হবে, নামই উকিল হতে হবে, শুনানি জোগাড় করতে হবে। শুনানি দুমদাম করে পাওয়া যায় না।
আদালতে নাকি অনেক কেস জমা পড়ে আছে, শুনানি জোগাড় করাও নাকি একটা বিশেষ কৃতিত্ব প্রভাবশালী উকিলরা পারেন এরকম আমি শুনেছি। তো সেরকম উকিল জোগাড় করতে হবে। তো এইটা যদি পারেন তাহলে সুপ্রিম কোর্ট হয়তো আপনার কথা শুনবে, শুনে আপনাকে ফেরত পাঠাবে হাইকোর্টে, তারপর আপনার জন্য বিশেষ শুনানি হবে, সেখানে ওই উকিলরা থাকবেন এবং তারপর আপনার কেসের হয়তো একটু শুনানি হবে এবং এইভাবে ট্রাইব্যুনাল একদম আপনার হাতের নাগালে চলে আসবে। তো গেছো দাদা দিয়ে শুরু করেছিলাম। গেছো দাদা কোথায় আছে জানতে গেলে বীজগণিত, ত্রৈরাশিক ইত্যাদি নানা জিনিস করতে হয়। তো এইটা হলো সেই কঠিন অঙ্কটা যেটা আপনাদের জন্য আমি সরল করে দিলাম। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাপারটা একদম জলবৎ তরলং। তো কি করে আপনি দলের সঙ্গে যোগাযোগ করবেন, শুধু তাই নয় প্রার্থী পদ জোগাড় করবেন, উকিলের পিছনে কত লক্ষ টাকা লাগবে এইসব জিজ্ঞাসা করবেন না। ওতে কিন্তু আমার এবং বিচার বিভাগ উভয়েরই সম্মানহানি হওয়ার সম্ভাবনা। তো এই সোজা পন্থা আপনাদের বাতলে দিলাম, যদি করতে পারেন তো খুব ভালো। আর যদি এইটুকু জিনিস না করতে পারেন, যদি নেহাতি এই সামান্য অসম্ভবকে সম্ভব না করতে পারেন, তো তাহলে আপনার কিছু হবে না, আপনি নির্দ্বিধায় বানের জলে ভেসে যেতে পারেন। তো এইটা আপনি এতদিন ভারতবর্ষে বসবাস করেছেন, ভারতবর্ষের সবাই জানে, আপনার না জানার কিছু নেই যে এক একজনের জন্য কিন্তু আইন এক এক রকম। তো ধরুন আপনাকে, যেমন সুইটি বিবিকে করা হয়েছে, আপনাকে যদি বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় একদিন সকালবেলা, আপনার ঘাড় ধরে কেন্দ্রীয় বাহিনী আপনাকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিল, তো আপনাকে জেলে অনন্তকাল আটকে থাকতে হবে। তো ওটা কোনো বড় ব্যাপার নয়, ওনাদের ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হতে পারে। কিন্তু বিচার বিভাগীয় আধিকারিকরা যদি কোথাও এক রাত্রির আটকে থাকেন, তো সে হচ্ছে এক ভয়ানক ব্যাপার। মানে এর থেকে খারাপ কিছু হতে পারে না। আপনাকে মিডিয়া এসে বলবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। সুইটি বিবি যে আটকে আছেন বেআইনিভাবে, যে কেন্দ্রীয় বাহিনী তাদের ঠেলে পাঠিয়ে দিয়েছে, এতে কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়ে না। বিচার বিভাগীয় আধিকারিকরা কোথাও যদি আটকে থাকেন তাহলে কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। তারপর ধরুন একজন প্রার্থী যদি গিয়ে বলেন যে আমি কিন্তু 6 তারিখের পর নাম বাদ থেকে গেলে আর মনোনয়নপত্র দিতে পারবো না, তো তখন কিন্তু সকলের টনক নড়ে যায়, ওরে বাবা এ কি ভয়ানক ব্যাপার। তো তাকে তখন অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়। আর আপনি যদি গিয়ে বলেন যে 6 তারিখের মধ্যে নাম না উঠলে তো ভোট দিতে পারবো না, কারণ এখনও পর্যন্ত যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে তাতে মনোনয়নপত্র পেশের শেষ দিন ভোটার তালিকা একদম থামিয়ে দেওয়া হয়, যাকে বলা হয় ফ্রিজ করে দেওয়া হয়, তারপর আর সংযোজন বা বিয়োজন হওয়ার কথা নয়। তো আপনি যদি গিয়ে বলেন তো 6 তারিখের পর আপনি কিন্তু নাম না উঠলে আমি কিন্তু ভোট দিতে পারবো না, তখন আপনাকে বলা হবে এইবার পারবেন না তো কি আছে, দেখুন না গিয়ে পরের বার পারেন কিনা। তো এই হচ্ছে ব্যাপার। ফলে আপনি যখন এই জিনিসগুলো জানেনই এতদিনই, ফলে আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি যদি প্রার্থীপদ জোগাড় করতে পারেন, ওই ত্রৈরাশিক বীজগণিতের যে অঙ্কটা বললাম সেটা যদি অনুসরণ করতে পারেন, সহজ অঙ্ক, তাহলে খুব ভালো। আর যদি না পারেন, ব্যাপারটা তো আপনি জানেনই, নিশ্চিন্তে বানের জলে ভেসে যান। আর হ্যাঁ, যদি বানের জলে ভেসে যাওয়াটা একান্তই মেনে নিতে না পারেন, তো আপনার সামনে অনেক রাস্তা খোলা আছে। আপনি বাথরুমে বসে কাঁদতে পারেন, আপনি গাছের কাছে, নদীর কাছে গিয়ে বলতে পারেন যে এই হলো আমার মনের দুঃখের কথা, এইসব করতে পারেন। কিন্তু খবরদার রাস্তায় বিক্ষোভ দেখাতে নামবেন না। ওতে করে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়, এবং কে না জানে আইন শৃঙ্খলার অবনতি শুধু বড় কর্তাদের জন্য। আপনার নাম বাদ গেলে আইন শৃঙ্খলার অবনতির কোনো ব্যাপার নয়, কারো অপদার্থতা নয়। কিন্তু আপনি যদি রাস্তায় নেমে পড়েন তাহলে কিন্তু আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়। এবং শুধু তাই নয়, মহান নির্বাচন কমিশনের মহৎ কাজে কিন্তু বাগড়া দেওয়া হয়। তারা একটা মহান ব্রত নিয়ে নেমেছে, অনেক লোককে বাদ দিতে হবে। এই মহান কাজ, তার জন্য তাদের একটা নাকি বড় এআই আছে, তারা কি কাজ করে আমরা না জানলেও নিশ্চয়ই মহান কাজ করছে। এই মহান কাজে বাগড়া দেওয়া হয়, এবং এর থেকে বড় অপরাধ ভারতবর্ষে এই মুহূর্তে আর কিছু নেই। এই অপরাধ যাতে না ঘটে সেই জন্যই যারা রাজ্যের প্রশাসনকে সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে এই মুহূর্তে, তারা মুন্ডু নিতে পারে, তারাই শুনছি যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, তারা সব কিছু করতে পারে যাতে এই মহান কাজে কেউ বাগড়া দিতে না পারে। তো কাজেই মনে রাখবেন যে আপনি যদি বাই চান্স ওদের কাজে একটুখানি হলেও বাগড়া দিয়ে ফেলেন,
তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে লাঠিপেটা করবে, এনআইএ নেমে যাবে, তারা কি করবে কেউ জানে না, হয়তো ড্রোন নিয়ে আসবে, হয়তো রোবট নিয়ে আসবে, তখন আপনাকে ড্রোন দিয়ে খুঁজে বার করা হবে আপনি কোথায় একদিন রাস্তায় নেমেছিলেন, কোথায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, কোথায় পুলিশকে চ্যালেঞ্জ করেছেন, ড্রোন ফুটেজ দিয়ে আপনাকে খুঁজে বার করা হবে, আপনার সেল টাওয়ার দিয়ে আপনার লোকেশন খুঁজে বার করা হবে, এইসব নানা জিনিস হবে। তো তখন তারপর টিভি চ্যানেলে দেখানো হবে আপনি প্রচণ্ড একজন ভয়ানক বস্তু, বিপজ্জনক লোক, আপনি মুখ দেখাতে পারবেন না কিন্তু তারপরে। তো বড় বড় উকিলরা আইন শৃঙ্খলা কীভাবে ভেঙে পড়ছে এবং আইন শৃঙ্খলা ভেঙে আপনি কী অপরাধ করেছেন সে নিয়ে বিরাট বড় বড় বিবৃতি দেবেন। শাসক দল সাবধান বানিয়ে দেবে যে এসব করবেন না, এই রাস্তায় যাবেন না, এইসব করলেই কিন্তু রাষ্ট্রপতি শাসন এসে যাবে, তখন কিন্তু আরও মহা বিপদ। তো ফলে এই দিকে যাবেন না, আপনি তো মুখ দেখাতে পারবেনই না, রাষ্ট্রের জন্য বিপজ্জনক চিহ্নিত হয়ে গিয়ে আপনার লাভটা কী আছে তার থেকে মেনে নিন। এবং আপনি যদি এটা না করেন এখানেই কিন্তু শেষ নয়, দেখবেন যে বোঁ করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে বিচার বিভাগীয় আধিকারিকদের কনভয়, কারণ ওরা হচ্ছেন সর্বশক্তিমান, কেন্দ্রীয় বাহিনী সর্বশক্তিমান, তাদের পাহারায়। তো তারা যদি কাউকে ধাক্কা দিয়ে চলে যায়, এই অভিযোগ যদি আসে, তো এই অভিযোগ কিন্তু চেপে দেওয়া হবে। খুব পরিষ্কারভাবে জেনে রাখুন যে আপনি যদি কোনো রকম বাগড়া দেন, আপনাকে যদি কেউ ধাক্কা দিয়ে চলে যাচ্ছে বলে আপনার মনে হয়, আপনি যদি রক্তাক্ত হয়ে যান, তাহলে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি কিছু হবে না, বরং আপনি যদি অভিযোগ করেন সেই অভিযোগ চেপে দেওয়া হবে। তো এটা হয়েছে, একটা বড় অভিযোগ উঠেছিল যে ধাক্কা দিয়ে চলে গেছে বিচার বিভাগীয় আধিকারিকদের গাড়ির কনভয়, কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বোঁ করে যাচ্ছিল এবং ধাক্কা দিয়ে চলে গেছে, এই অভিযোগ উঠেছিল। তো অভিযোগ উঠেছিল, রাজ্য পুলিশ বলেছে অভিযোগটা ঠিক নয়, ভালো কথা, কিন্তু গোটা ইন্টারনেট জুড়ে যে ভিডিও ফুটেজ ছিল সব কটাকে মুছে দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজের কোনো ব্যাখ্যা দেননি, একজন লোক পড়ে আছেন, কাতরাচ্ছেন, তারা বলছেন যে গাড়ি ধাক্কা দিয়ে চলে গেল, তো লোকটা কোত্থেকে এলো, কীভাবে এলো, হঠাৎ রক্তাক্ত হয়ে গেল কী করে, গায়ে কি আলতা মেখে শুয়ে আছে, এসব কোনো ব্যাখ্যা কিন্তু কেউ দেননি, বরং ভিডিওটাকে চেপে দেওয়া হয়েছে। একদম আইনি পদ্ধতিতে পরিষ্কার বলা হয়েছে, ফেসবুক অন্তত বলেছে যে আপনার ভিডিও নামিয়ে দিলাম ল অ্যান্ড অর্ডার অথরিটি যারা আছেন তাদের নির্দেশে, এবং আপনার কিছু করার থাকলে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করুন। তো এই ভারত সরকারও খুব গেছো দাদার মতো, তিনি কোথায় আছেন, কার সঙ্গে যোগাযোগ করবেন আপনি জানেন না। তো মোদ্দা কথা হচ্ছে অভিযোগ চেপে দেওয়া হবে, ভিডিও মুছে দেওয়া হবে আইনি নির্দেশে। তো হ্যাঁ, আমি এই কথাগুলো কেন বলছি না, একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এসেছে সিপিআইএমের লিবারেশনের, তারা কিন্তু একটু বেসুরে কথা বলেছে, তারা ওই এলাকার লোকজনের সঙ্গে কথা বলে দেখেছে যে সত্যিই একটা গাড়ি ধাক্কা দিয়ে গিয়েছিল, দুজন মানুষ আহত এবং তাদের চিকিৎসা হচ্ছে মালদার হাসপাতালে। তো এইটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট হলে পুলিশ যেটা বলেছে সেটা সত্যি কথা নয়, এবং ভিডিও ফুটেজ যেটা ছিল সেটা সম্ভবত সত্যি। তো ফ্যাক্ট ফাইন্ডিং বা কমিটি ঠিক বলছে না পুলিশ বলছে আমি জানি না, তবে দুটো পরস্পর বিরোধী, তবে এই নিয়ে চর্চা হওয়া ভীষণ দরকার আমি মনে করি, কিন্তু চর্চাটা মনে রাখবেন হবে না, এই অভিযোগটা চেপে দেওয়া হবে। তো দু একটা ফ্যাক্ট ফাইন্ডিং বা টিম যদি একটু বেসুরে কথা বলে, যাদের কথা বললাম, বলবে, তাতে আর কি। আগেই বলেছি যে এটা মাথায় রাখতে হবে যে গণতন্ত্রে আইন কিন্তু সবার জন্য সমান নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বেআইনি পুশব্যাক যারা করেছে, পুশব্যাক বলবো, ব্যাক তো নয়, পুশ করেছে সুইটি বিবিদের, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা করেছে তাদের কোথাও কোনো শাস্তি হয়নি, হওয়ার কোনো প্রশ্নও নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসম্ভব অপদার্থতা যারা দেখিয়েছে, এইটা কোনো বেসরকারি সংস্থায় হলে তাদের কিন্তু চাকরি যেত উপর থেকে নিচ পর্যন্ত, কিন্তু এখানে কিছু হবে না। এবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না নয়, সে প্রসঙ্গে আমি ঢুকছি না, কিন্তু অপদার্থতার মাত্রা যেটা, সেটাতে অতি অবশ্যই চাকরি যাওয়ার কথা। এবং নিজের কাজ না করে তারা এখানে গিয়ে নাচছেন, ওখানে গিয়ে গাইছেন, এখানে গিয়ে কালীঘাটের মন্দিরে পুজো দিচ্ছেন। এবং গতকাল দেখলাম পাঞ্জাবের চিফ ইলেকটোরাল অফিসার তিনি যেটা করেছেন, তিনি হচ্ছেন কলকাতার একটা ভিডিও পোস্ট করে দিয়েছেন, সেখানে পরিহাসের মতো আমাদের পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার বসে আছেন, মাথার উপর লেখা আছে সবাই ভোট দিন, এবং পিছনে একটা গান বাজছে, হুবহু লিরিকটা মনে নেই কিন্তু ওর ভাষাটা এরকম, সেটা হচ্ছে ভোট একটি মূল্যবান জিনিস, অপচয় করবেন না। তা আমি শেষবার এরকম শুনেছিলাম নিরোর কথা, যিনি গান বাজনা করবেন বলে গোটা রোমে নাকি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, গল্প কথা বলেছিল ওকে, কিন্তু এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম যে না, এটা সত্যি হতেই পারে।
যে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দিয়ে ওরা ট্রামে বসে গান বাজাচ্ছেন, সবাই ভোট খুব মূল্যবান, যেন আমরা জানতাম না ভোট খুব মূল্যবান। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা ভেবেছেন ভোট একেবারেই মূল্যবান নয়, তাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তো যাই হোক, তো এইগুলো ওনারা কেন করছেন, এই সার্কাসটা কেন দেখাচ্ছেন নিজেদের কাজ করতে না পেরে, তো এর ব্যাখ্যা তো পাওয়া যাবেই না, এদের কোনো শাস্তিও হবে না। তো আদালত নির্বাচনী প্রার্থীদের কেন অগ্রাধিকার দেবে, বাকিরা কেন বানের জলে ভেসে যাবে, তার কোথাও কোনো জবাব পাওয়া যাবে না। আর গাড়ির ধাক্কায় যদি কেউ আহত হয়েই থাকে, সে খবরই কিন্তু পাওয়া যাবে না, মানে অভিযোগটার খবরই পাওয়া যাবে না, কারণ গাড়ি এখন কেন্দ্রীয়, আর কেন্দ্র মানেই সবাই জানে রাজা, আর রাজা ন্যাংটো হলেও কোথাও কোনো ভুল করেন না। তো এইটাই এই মুহূর্তে কিন্তু গণতন্ত্রের মানে। তো একটি দল, যাদের কথা বললাম লিবারেশন, তারা কিন্তু অন্তত নিষ্পৃহভাবে হলেও এই স্পষ্ট কথাটা বলছে, বাকি কাউকে বলতে দেখছি না। তো ফলে আপনারা যারা শুনলেন তারা, আমি জানি না কোন দল করেন বা করেন না, কোন দলের উপর ভরসা রাখবেন বলতে পারবো না, কিন্তু একটা যে ভয়ানক কাণ্ড চলছে এই নিয়ে আমি একটু ঠাট্টা করে একটু বক্রভাবে বললাম বটে, কিন্তু একটা যে ভয়ানক কাণ্ড চলছে এই নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়, আমার তো নেই। ফলে এই ভিডিওটা যারা দেখলেন চারদিকে ছড়ান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, একটু হাইপ করবেন এবং বন্ধুবান্ধবদের পাঠাবেন, এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি রোজ বলে আসছি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দেওয়া হচ্ছে না, আজকে অতি অবশ্যই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।